আপু, দেখো তো নিজেকে চিনতে পারো নাকি? একদম মনে হচ্ছে সদ্য আকাশ থেকে নেমে আসা কোনো পরী, যাকে দেখলে যে কোনো পুরুষ কাত হয়ে যেতে বাধ্য। আই এম শিওর আমার ভাই তোমাকে দেখলে হার্ট অ্যাটাক করবে। তোমাকে যা লাগছে আমি নিজেই ফিদা হয়ে গেছি। মানহা খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে আয়নায় দেখে। সত্যি সে নিজেকে চিনতে পারছে না। অদ্ভুত এক ফিলিংস হয় নিজের মাঝে। বাইরে থেকে গাড়ির শব্দ পেতেই নীরা আর পর্ণা নিচে দৌড়ে দেয়। তারা নিশ্চিত বর এসেছে। মানহা দরজা ভিজিয়ে বেলকনিতে দাঁড়ায়। গেটের আলোয় সবাইকে সবটা স্পষ্ট দেখা যায়। আবরারকে গাড়ি থেকে নামতে দেখে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। আবরার গাড়ি থেকে নামার সময় মানহার বেলকনিতে তাকায়। দুজনে চোখাচোখি হয়ে যায়। আবরার মানহার বেনারসির সাথে ম্যাচিং করে খয়েরি রঙের শেরওয়ানি আর পাগড়ি পরেছে। আবরারের মুখে দুষ্টু হাসি। মানহা লজ্জায় চোখ সরিয়ে রুমের ভেতরে চলে আসে। আবরারদের বাসা থেকে আবরার, তার বাবা, দাদু, তার খালু আর ফুপা আর তার খালাতো বোন নিশা এসেছে। আবরারের ছোট চাচা আছে, বাট তাদের সাথে কোনো সম্পর্ক নেই। কিছু কারণে তারা আলাদা হয়ে গেছে। তাদের মতে তারা নিজেদের গুছিয়ে নিয়েছে। তাদের বিয়ের জন্য হয়নি কোনো স্টেজ, আর না আছে কোনো বিয়ের বাড়ির মতো হইচই। খুব সাদামাটা, তাতে কোনো দুঃখ নেই আবরারের। সে তার বনবিড়ালকে নিজের করে পাচ্ছে, এতেই যে খুশি। সে তার বনবিড়ালকে নিজের করে পাচ্ছে, এতেই সে খুশি। আবরারকে সাদরে বরণ করে নেন তানিয়া বেগম। বরপক্ষদের সোফায় বসতে দেওয়া হয়েছে। আবরার চুপচাপ সোফায় বসে আছে প্রেয়সীকে দেখার জন্য। মনটা ছটফট করছে। কখন বনবিড়ালকে দেখতে পাবে মন ভরে। নীরা, বন্যা বড়দের সাথে নাস্তার ব্যবস্থা করে দিচ্ছে। অয়ন আর মিরাজ সবটা এগিয়ে দেয়। বিয়ের পর জমিয়ে খাওয়া দাওয়া হবে। এখন হালকা পাতলা খেতে দেয়। সবাই খেলেও আবরার কিছু মুখে তোলে না। নীরা সেটা লক্ষ্য করে ভাইয়ের কাছে আসে। নিচু হয়ে ফিসফিস করে বলে, ভাইয়া, বউকে দেখার জন্য তোমার মনটা আকুপাকু করছে, সেটা আমি বুঝতে পারছি। বাট কিছু তো মুখে তোলো, নইলে নার্ভাস হয়ে যাবে কিন্তু। বলে মুচকি হাসে। বোনকে হাসতে দেখে সেও ফিসফিস করে বলে, আমি তো বড় ভাই, আর তুই বড় ভাইয়ের সাথে ফাজলামো করছিস? একটু করলে কি হয় শুনি, ইনোসেন্ট। বেশ করে বলে, আচ্ছা ভাইয়া, একটা জিনিস দেখবা। কি? আরে দেখবা কিনা বলো। কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা, দেখবো, দেখা। নীরা নিজের ফোন বের করে গ্যালারি থেকে কিছু একটা বের করে আবরারের সামনে ধরে বলে, দেখো তো চিনতে পারো কিনা। নীরা আবরারকে একটা ছবি দেখায়, আর ছবিটা হলো মানহার। মানহাকে সাজিয়ে কয়েকটা ফটো তুলে নেয় নিজের ফোনে। ছবিটা দেখে মুখ আপনা আপনি হা হয়ে যায় আবরারের। আবরারের অবস্থা দেখে মিটিমিটি হাসে নীরা। ফের বলে, ভাইয়া, ছবি দেখে যদি এমন করো তাহলে সরাসরি দেখলে কি করবে নে? আবরারের ঠোঁটে হাসি, চোখে হাসি, মুখে হাসি, খুশিতে আজ শুধু হাসছে সে। দুই ভাই বোনকে ফিসফিস করে কথা বলতে দেখে অয়ন এগিয়ে হাসতে হাসতে বলে, কি ব্যাপার, তোমরা কি ফিসফিস করছো? আমাকেও একটু বলো শুনি। অয়নের কথা শুনে নীরা বলে, তোমাকে বলা যাবে না, সিক্রেট। অয়ন আর কথা বাড়ায় না। নীরাকে বলে, কাজী সাহেব চলে আসছে, মানহাকে দ্রুত নিচে নিয়ে আসো। অয়নের কথা শুনে মানহাকে আনতে চলে যায় নীরা আর বন্যা। পাশাপাশি বসে আছে আবরার আর মানহা। মানহা ঘুমটা দিয়ে আছে বিধায় তার মুখ দেখা যাচ্ছে না। আবরার অনেক কষ্ট করে প্রেয়সীর মুখ দেখতে পারেনি। মানহা ঘুমটার আড়াল থেকে সবটা লক্ষ্য করে মুচকি মুচকি হাসছে। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেন। প্রথমে আবরারে বিয়ে পড়ান। আবরারকে কবুল বলতে বললে লাজ লজ্জা ফেলে সাথে সাথে কবুল বলে দেয় আবরার। এবার মানহার পালা। কাজী সাহেব মানহাকে কবুল বলতে বললে মানহা বলে না। মানহা কবুল না বলায় আবরার টেনশনে পড়ে যায়। ওর দিকে মানহার গলা দিয়ে কথা বের হচ্ছে না। টেনশনে, ভয়ে সবটাই কাবু করে নেয় তাকে। মিনহাজ খান মেয়ের পাশেই ছিলেন। তিনি মেয়ের হাত ধরে বলে, মামনি, তুমি কবুল বলো, কোনো ভয় নেই মামনি, আমরা সবাই নিজেদের মানুষ। বাবার কথায় ভরসা খুঁজে পায় মানহা। মাথা উঁচু করে বাবার দিকে তাকায়।
দেখে বাবার চোখে পানি। ইশারায় কবুল বলতে বলে মানহাকে। মানহা 3 কবুল বলে, সবাই আলহামদুলিল্লাহ বলে। এবার সকলে মোনাজাত করে। মোনাজাতের মাধ্যমে শেষ হয় দুইজনের বিয়ে। দুজনে বিবাহিত বন্ধনে আবদ্ধ হয়। দুজনে হয়ে যায় একে অপরের পরিপূরক, একে অপরের সুখ দুঃখের সাথী। আবরারের ঠোঁটে ফুটে ওঠে পূর্ণতার হাসি। বিয়ের ঝামেলা শেষ হতেই সবাইকে খেতে দেওয়া হয়। তারপর খাওয়ার পর্ব শেষ হলে বিদায়ের পালা। বিদায় শব্দটায় আসে অনেক কষ্ট। বিদায়ের সময় মানহার সে কি কান্না! সবাইকে জড়িয়ে ধরে খুব করে কেঁদেছে। মিরাজ মানহাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছে। ভাই বোনের কান্না দেখে সকলের চোখে পানি। অয়ন চুপ করে একপাশে দাঁড়িয়ে আছে। মিলন খান আর মিনহাজ খান আবরারের হাতে তাদের একমাত্র রাজকন্যাকে তুলে দেন। মিনহাজ খান বলেন, আবরার বাবা, তোমার হাতে তুলে দিলাম আমার কলিজাটাকে। তাকে দেখে শুনে রেখো। অতি আদরের মেয়ে আমার, কখনো কষ্ট পেতে দিও না বাবা। আপনি কোনো টেনশন করবেন না আঙ্কেল, আবার সবটা দিয়ে রাখবো আপনার মেয়েকে। বাসর ঘরে বসে আছে মানহা। অজানা হয়ে জড়সড় হয়ে আছে, বুকের ভেতর ধুকপুক করছে। তখনই দরজা খোলার শব্দ হয়। দরজা খুলে ভেতরে প্রবেশ করে আবরার। তাকে দেখে মানহা নেমে সালাম করতে যায়। আবরার বাধা দিয়ে বলে, আমার বন বিড়ালের জায়গা সব সময় আমার বুকে। মানহা অবাক হয়ে আবরারের দিকে তাকায়। মানহার তাকানো দেখে বলে, অমন করে তাকাবেন না, নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাখছি, আর ঠিক রাখতে পারবো না কিন্তু। মানহা লজ্জায় মাথা নিচু করে নেয়। মানহার মাথা নিচু করে তার হাতে দেনমোহরের সব টাকা বুঝে দেয়। টাকা দেখে বলে, এগুলো কেন দিচ্ছেন? আপনার কাছেই রাখুন, কাজে লাগবে। ওটা আপনার কাছে রাখুন। দিনমোহরের টাকা দিয়ে আমার স্ত্রীকে হালালভাবে স্পর্শ করতে চাই। ইসলামিক শরীয়তে আছে, স্ত্রীকে দিনমোহরের টাকা পরিশোধ করে তবেই তাকে স্পর্শ করো, তার আগে নয়। আবরার ফের বলে। তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? হঠাৎ আবরারের মুখে তুমি ডাক শুনে চমকে ওঠে মানহা। তারপর মাথা নেড়ে সায় দেয়। সম্মতি পাওয়ার সাথে সাথে জড়িয়ে ধরে প্রিয়তমাকে। মানহাও প্রথমবারের মতো জড়িয়ে ধরে আবরারকে। আর এখন থেকে শুরু হয় তাদের পথ চলা। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় আবরারের। চোখ পিটপিট করে তাকিয়ে প্রথমে সদ্য বিয়ে করা বউয়ের মুখটা দেখে। ঠোঁটের কোণে ফুটে ওঠে চওড়া হাসি। মারাত্মক সেই হাসি, যেই রমণীকে দেখবে সেই প্রথমে প্রেমে পড়ে যাবে। কাত হয়ে প্রেয়সীর মুখের পানে তাকিয়ে থাকে স্নিগ্ধ মায়ার মুখ। মুখে আছে লাজুকতার ভাব, মাঝে মাঝে চোখ মুছে কুচকায়, মাঝে মাঝে মুচকি হাসে। ঘুমন্ত বনবিড়ালের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। মানহা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ে। ঘুমের ভেতরে মানহার মনে হয় কেউ যেন তার দিকে তাকিয়ে আছে, খুব গভীর দৃষ্টিতে তাকে দেখছে। হুট করে মানহার চোখ খুলে তাকায়। হঠাৎ চোখ খোলায় আবরার অপ্রস্তুত হয়ে পড়ে। দ্রুত চোখ সরিয়ে নেয়। মানহার চোখ ছোট ছোট করে আবরারের দিকে ভ্রু কুঁচকে তাকায়। ঘুম ঘুম কণ্ঠে বলে, কি ব্যাপার? আপনি এমন তাকিয়ে আছেন কেন? কি দেখছেন? আবরার মানহার চোখ দিয়ে তাকিয়ে বলে, তোমাকে? আমাকে? অবাক হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, আমি আমার বন বিড়ালকে দেখছিলাম। তাতে তোমার কোনো সমস্যা আছে? মানহার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে, বলে, আমাকে দেখছেন আর আমি বললেই সমস্যা? বাহ, কি চমৎকার কথা। মানহার কথায় হেসে ওঠে আবরার। মানহা ফের বলে, কয়টা বাজে? মাত্র 7টা কেন? কি? 7টা বেজে গেছে আর আপনি আমাকে না ডেকে পড়ে পড়ে আমাকে দেখছেন? ছাড়ুন, আমাকে উঠতে হবে। বাসার সবাই কি ভাববে? নতুন বউ পড়ে পড়ে ঘুমোচ্ছে। ছি ছি ছি। মানহার কথায় আবরারও শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে আর বলে, কেউ কিচ্ছু ভাববে না, এত প্যানিক করো না তো। আমাদের বাসার সবাই অনেক ভালো, আর আমরা স্বামী স্ত্রী, এখানে ছি ছি করার কি আছে শুনি? ধুর, ওটা আপনি বুঝবেন না। আমাকে দয়া করে ছেড়ে দিন। ফ্রেশ হয়ে নিচে যেতে হবে আমাকে। যদি না ছাড়ি? আবরার খারাপ হয়ে যাবে কিন্তু। কি খারাপ হবে শুনি? নিজের বিয়ে করা বউকেই তো জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো না। আপনি কাকে মিন করতে চাইছেন? হ্যাঁ, ওই তৃষাকে? তুমি তিশা? ওয়েট ওয়েট, তিশার কথা তুমি জানলে কি করে? সেটা আপনাকে বলবো না, ছাড়ুন তো। বলে বিছানা থেকে উপরে আবরার নিজেও ছেড়ে দেয়। তিশার ব্যাপারটা মাথায় চক্কর খাচ্ছে। সে সব মাথা থেকে ঝেড়ে ফেলে বিছানা থেকে ওঠে। মানহা একেবারে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়। শুধু একটি শাড়ি পরনে তার। মানহার বেরোনোর
পর আবরার ফ্রেশ হতে যায়। মাঠা ড্রয়িং রুমে এসে দেখে সেখানে কয়েকজন মহিলা ও পুরুষ বসে আছে। তাদের মধ্যে শুধু তার শ্বশুর আর দাদা শ্বশুরকে ছাড়া কাউকে চেনে না। ভদ্রতার খাতিরে সবাইকে সালাম দেয়, সবাই সালামের উত্তর নেয়। সবার সাথে ভালো মন্দ কথা বলে রান্নাঘরে শাশুড়ির কাছে চলে যায়। শাশুড়ি মায়ের পাশে দাঁড়ায়। হালিমা বেগম পাশে কারোর অস্তিত্ব পেয়ে তাকান, দেখে মানহা মুচকি হেসে বলে, মানিয়ে নিতে কোনো প্রবলেম হচ্ছে না তো মা? জি না আন্টি। বলেই জিভে কামড় খায়। মুচকি হেসে বলে, সরি আন্টি মা। হালিমা বেগম বলেন, সরি বলতে হবে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে মা কিংবা আম্মু যেটা বলে স্বস্তি পাও সেটাই বলবা, ঠিক আছে? আচ্ছা আম্মু, আম্মু ওটা আপনি আমাকে দিন, আমি করছি। বলে হাত থেকে নিতে গেলে বলে, না না মা, তোমার কিছু করতে হবে না, তুমি গিয়ে সবার সাথে গল্প করো। আমি তো কাউকে চিনি না আম্মু। আচ্ছা চলো, সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। হালিমা বেগম মানহার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে যান। তিনি একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেন। আবরারের ফুপিকে উদ্দেশ্য করে বলে, এটা আরবের একমাত্র ফুপি রোজিনা, এখন থেকে তোমারও ফুপি। আর তোমার ফুপি ফুপা শরীফুল ইসলাম। তাদের পাশে বসে আছে নিশার আম্মু, আরবের ছোট খালা। তার সাথে তার স্বামীর সাথে পরিচয় করিয়ে দেয়। মানহা সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলে। সকালের নাস্তা সেরে যে যার কাজে চলে যায়। দুপুর 2টা, মাত্র দুপুরের খাবার খেয়ে রুমে এসেছে মানহা। আবরার এখনো আসেনি। আবরাদের বাড়ির আশেপাশের মানুষগুলো মানহাকে দেখতে আসছে। নীরা তাকে সাথে করে নিজের নামে। বিয়ের পরদিন সবাই নতুন বউ দেখতে আসে। পাড়া প্রতিবেশীরা নানান কথা বলে। একজন মহিলা মানহাকে খুঁটে খুঁটে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে, মুখ বাঁকিয়ে বলে। মহিলার কথা শুনে মানহার চোখে পানি টলমল করে, যে কোনো সময় অশ্রু বিসর্জন হয়ে যেতে পারে। মানহা চুপ করে শাড়ি খামচে দাঁড়িয়ে আছে। সে কি বলবে? এটা তো সোনারই কথা। সে যদি এখন কিছু বলে তো লোকে বলবে বিয়ে হতে না হতেই পরের দিনই নতুন বউয়ের মুখে কথা বলছে। তাহলে তো তার শ্বশুরেরই অপমান হবে। সেই জন্য মুখ বুজে সহ্য করে নিচ্ছে। নীরার আগে কটমট করছে, কিছু বলতে যাবে তখনই সিঁড়ি দিয়ে নামতে দেখে ভাইকে। মুহূর্তেই মুখে হাসি ফুটে ওঠে। আবরার হাসতে হাসতে আস্তে আস্তে বলে, আমার বউয়ের আগে বিয়ে হয়েছে কি হয়নি সেটা আপনাদের দেখার বিষয় না। আপনারা বউ দেখতে এসেছেন, ভালো কথা। বউ দেখা শেষ হলে এখন আসতে পারেন। আবরারের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠেন মহিলাটা। রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায় বাসা থেকে। মানহা আবরারের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। আবরারের বউ এর কাছে এসে চোখের পানি মুছে দিয়ে বলে, খবরদার, আমি যেন আবার বন বিড়ালের চোখে পানি না দেখি। তোমার চোখের পানি অনেক আবরারের কথায় মুচকি হাসে মানহা। পাশ থেকে নীরা বলে, বাব্বা, আপনি থেকে তুমি, বাবা বিয়ের পরে এত ডেভেলপ। নীরার মাথার গাঁটি দিয়ে বলে, ওরে ভাজি, ভাইয়ের সাথে দুষ্টুমি করা হচ্ছে, হ্যাঁ? ধুর ভাইয়া, তোমার সাথে কথা বলাই বেকার। ভাবিমণি, চলো আমরা আজ অনেক আড্ডা দেব। সাদে বন্যা একা একা আছে, ভাইয়ার সাথে তুমি যাবে না? বলে টেনে ধরে নীরাকে নিয়ে যায় মানহাকে। পেছন থেকে আবরার ডাকলেও নীরার জন্য কিছু বলতে পারে না। আজ বিয়ের 2 দিন। আবরার আর মানহা খান বাড়িতে যাবে। আবরার প্রথমবার শ্বশুর বাড়ি যাবে, সেজন্য নিজের রুমে রেডি হচ্ছে। কালো প্যান্ট, কালো শার্ট আর উপরে কালো কোট পরেছে। ফর্সা গায়ে কালো রঙে ভালো মানিয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুদর্শন লাগছে আবরারকে। মানহা খাটের ওপর বসে এক ধ্যানে আবরারকে দেখছে। আয়নায় সবটা দেখছে আবরার আর মিটিমিটি হাসছে। মানহা আবরারের সাথে ম্যাচিং করে কালো রঙের জামদানি শাড়ি পরেছে, মাথায় হিজাব, সিম্পল সাজ। এতই পারফেক্ট। আবরার মানহার সামনে এসে দাঁড়ায়। নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে ভ্রু নাচিয়ে বলে, তোমার বরকে কি আজ একটু বেশি সুদর্শন লাগছে, হ্যাঁ? আবরারের কথা লজ্জায় অন্যদিকে তাকায়। মুখে তার লাজুকতার হাসি, মুখে হাত দিয়ে আছে। আবরার আবারও বলে, কি ব্যাপার, আমার বউটা কি লজ্জা পাচ্ছে? ধুর, কি যে বলেন আপনি, একটু চুপ করবেন প্লিজ। আচ্ছা, তা না হয় করলাম চুপ, বাট আমার একটা কন্ডিশন আছে। কি? রাজি আছো কি না বলো। যদি আমার কন্ডিশনে রাজি থাকো তাহলে চুপ করব। আচ্ছা আমি রাজি, কি কন্ডিশন বলেন।
আজ এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবে, বুঝেছো ডিয়ার বন বিড়াল? অ্যাঁ নয় হ্যাঁ। কিন্তু কোনো কিন্তু নয়। আচ্ছা চেষ্টা করব। বলো। এখনই? হ্যাঁ। মানহা কি বলবে বুঝতে পারছে না। বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছে। লজ্জায় মুখ লাল হয়ে গেছে। এতদিন আপনি করে বললে হঠাৎ তুমি করে বলতে গেলে কি হয়? মানহার ভাবনার মাঝেই বলে। কি হলো, বলছো না কেন? মানহা আবরারের দিকে তাকিয়ে বলে, আচ্ছা চলো তো, দেরি হয়ে যাচ্ছে, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আবরার প্লিজ তুমি দ্রুত নিচে আসো। বলেই দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আবরার হেসে ওঠে মানহার কাণ্ডে। বেচারা লজ্জা পেয়েছে। মিনিট 20 হয়েছে তারা খানবিলায় আসছে। আসার পর থেকে আবরার জামাই আদরে অতিষ্ঠ হয়ে গেছে। তার সামনে বিভিন্ন ধরনের নাস্তা, মিষ্টি, পিঠা আরও কত কি সব কিছু খেতে হয়েছে। দেখতে দেখতে রাত বাড়তে আছে। খান বাড়ির সবাই এখন বসে আছে ডাইনিং রুমে। তানিয়া বেগম আর ইয়াসমিন বেগম খাবার সার্ভ করছেন। আবরার চুপচাপ অল্প অল্প করে মুখে দিচ্ছে। মূলত সে খেতে পারছে না, তবুও তাকে দেওয়া হচ্ছে। খেতে খেতে মিরাজ বলে, ছোট আম্মু, দুলা ভাইকে একটু গোস্ত দাও তো। একটু বেশি বেশি দিতে পারছো না? তোমাদের বলে দিতে হবে কেন? মিরাজের কথায় তানিয়া বেগম আবারও গোস্ত দেন আবরারের প্লেটে। আবরার করুণ চোখে শাশুড়ির পানে তাকান। সে খেতে পারছে না, তাকে কেন দিচ্ছে, কিন্তু তার মুখের ভাষা কেউই বুঝল না। দুলা ভাইয়ের অবস্থা দেখে মিরাজ হেসেই যাচ্ছে। মানহা মুখ টিপে হাসছে। অয়ন জোরে জোরে পারছে না, কারণ আবরার সম্পর্কে তার বড় শালা। মানহা আবরারের পাশেই ছিল। টেবিলের নিচ থেকে মানহার পায়ে গুঁতা দেয় আবরার। মানহা আহ শব্দ করে ওঠে। মানহার শব্দ শুনে সকলে তার দিকে তাকায়। মিনহাজ খান বলেন, কি হয়েছে মামুনি? মানহা হেসে উঠে বলে, কিছু না বাবা, জিভে কামড় লেগেছে। বলে মনে মনে আল্লাহকে বলে, হে আল্লাহ, মাফ করে দিও, খাওয়ার সময় মিথ্যা বলতে হলো। সবার খাওয়ায় মনোযোগ দেয়। মানহার রাগী দৃষ্টি আবরারের দিকে তাকায়। মানহার তাকানো দেখে মুচকি হাসে আবরার। আবরারের মুচকি হাসি জ্বলে ওঠে। মানহা ফিসফিস করে বলে, তুমি হাসছো? হ্যাঁ, তোমার জন্য আমাকে মিথ্যা বলতে হলো। আগে তুমি আমাকে বাঁচাও, আমি খেতে পারছি না। তবু শাশুড়ি আম্মা আমাকে এত গোস্ত দিল, আমি এখন কি করে খাবো? বেশ তো, শাশুড়ি আম্মা তার মেয়ের জামাইকে আদর যত্ন ভালোবাসা দিয়ে খাওয়াচ্ছে, তুমি বরং তৃপ্তি করে খাও, আমি গেলাম। বলে হাত ধুয়ে উঠে যায়। মানহার যাওয়ার পানে করুণ চোখে তাকিয়ে থাকে। ভাইয়ের করুণ অবস্থা দেখে নীরার খুব মায়া হলো। বড়দের সাথে কিছু বলতেও পারছে না। কি করে ভাইকে বাঁচানো যায় তাই ভাবছে। তার কিছু করার আগেই মিনহাজ খান বলে, আবরার বাবা, খেতে না পারলে রেখে দাও, কষ্ট করে কিছু খেতে হবে না। শ্বশুরের কথায় অনেক খুশি হয় আবরার। দ্রুত হাত ধুয়ে উঠে পড়ে মুচকি হেসে বলে, তাহলে আমি যাই। বলে ডাইনিং টেবিল থেকে চলে আসে। আবরার চলে যাওয়া দেখে তানিয়া বেগম বলেন, আরে জামাই তো কিছুই খেলো না, তুমি কেন বলতে গেলে হ্যাঁ তোমার জন্য কিছু খেতে পারলো না? বলে নিজে নিজে বকতে থাকেন। রুমে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে আবরার। বড় বাচান পেঁচে গেছে সে। শ্বশুরকে সালাম করতে হয়। ঠিক সময়ে জামাইয়ের মনের কথা বুঝে ফেলেছে। রুমে মানহাকে দেখে বেলকনিতে রেলিং ধরে দাঁড়িয়ে আছে মানহা। আবরার পেছন থেকে জড়িয়ে ধরে বউকে। হঠাৎ কেউ জড়িয়ে ধরায় চমকে ওঠে মানহা। পরক্ষণে বুঝতে পারে জড়িয়ে ধরা লোকটা কে। তাকে স্পর্শ করার মতো একজনই আছে। কোমরে শীতল হাতের স্পর্শ পেতেই কেঁপে ওঠে সে। শরীরে লোমকূপ শিরশির করে খোঁড়া হয়ে যায়। শরীর জুড়ে কম্পন সৃষ্টি হয়। আবরার ঘোর লাগা কণ্ঠে বলে, বউ, কাজটা তুমি ভালো করোনি, কিন্তু তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মানহা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি বলছো এসব তুমি? আমি আবার কি করেছি? নিচে আমাকে না বাঁচিয়ে চলে আসাটা কি ভালো হয়েছে বলো? কাজটা তুমি মোটেও ভালো করোনি। মানহা কোমর থেকে আবরারের হাত সরিয়ে ঘুরে দাঁড়ায়। আবরার দেখে তার দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। মানহা কিছু বলতে যাবে তার আগেই আবরার নিজের অস্ত্র দ্বারা মানহার অস্ত্র আঁকড়ে ধরে। হঠাৎ এমন কিছু হয়, অপ্রস্তুত হয়ে যায় মানহা। আবরার নিজের কাজে ব্যস্ত। তখন পেছন থেকে নীরা বলে, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি।
বলে নিজের হাত দ্বারা নিজের চোখ ঢেকে নেয়। হঠাৎ কারো কথা শুনে ছিটকে দূরে সরে যায় দুইজন। মানহা লজ্জায় অন্যদিকে তাকিয়ে হাঁপাতে থাকে। ছি ছি ছি, কি লজ্জা! লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে মন চাচ্ছে। আবরার স্থির হয়ে বোনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কিছুই হয়নি। নীরা চোখ থেকে হাত সরিয়ে ভাইকে বলে, রোমান্স করার আগে দরজাটা বন্ধ করে নিতে পারো না? হ্যাঁ, কারোর রুমে প্রবেশ করার আগে তার থেকে পারমিশন নিতে হয়, সেটা কি তুই জানিস না? তোর জন্য আমার রোমান্সের 12টা বেজে গেল, আসার আর সময় পেলি না। আমার না হয় খেয়াল নেই, কিন্তু তুমি তো আর ছোট না, মিনিমাম জ্ঞানটুকুও নেই। এই বাসায় এতগুলো মানুষ, যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে। যা হবার হয়ে গেছে, কি বলতে এসেছিস বলে বিদায় হ। যত দোষ নন্দ ঘোষ, এখন সব আমার দোষ, তাই না? ভাবিমণির কাছে আসছিলাম, ভাবলাম সবাই মিলে একটু আড্ডা দেব, সেজন্য ছাদে বসার জন্য জায়গা করে আসছি। তোমরা দুজন তাড়াতাড়ি ছাদে আসো। বলে রুম থেকে বেরিয়ে যায়। নীরা চলে যেতে মানহা আবরারের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার জন্য শুধু তোমার জন্য আমাকে লজ্জায় পড়তে হলো। এখন আমি কি করে নীরার সামনে যাব? ধুর, কিছু ভাল লাগে না। বলে রুম থেকে বেরিয়ে যায়। বউয়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কিছু মনে পড়তেই মাথা চুলকে হেসে ওঠে। রাতে সবাই মিলে আড্ডা জমিয়ে সে ছাদে। সময়টা তার করার জন্য খেলা করবে তার ছায়া জোনে। তারা 6 জনে গোল হয়ে বসেছে। তারা ট্রুথ আর ডেয়ার খেলবে। সেই অনুযায়ী মিরাজ একটা কাচের বোতল নিয়ে আসে। কিভাবে খেলতে হবে সেটা নীরা বুঝিয়ে দিচ্ছে। নিয়ম মাফিক খেলা শুরু করে মিরাজ বোতল গড়িয়ে দেয়। সেটা গিয়ে সর্বপ্রথম পড়ে অয়নের দিকে। প্রথমে অয়নের পড়ায় অয়ন ঘাপটি মেরে চুপ করে থাকে, কারণ এসব খেলা সে আগে কখনো করেনি। মেয়েদের খেলা কি ছেলেরা কখনো করে? বিপাকে পড়ে খেলতে হচ্ছে তার। না করলে বউ তার খবর করে ছাড়বে। মানহা চিল্লিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি ট্রুথ নাকি ডেয়ার কোনটা নেবে? অয়ন নিবিড় দিকে করুণ চোখে তাকায়। নীরা চোখ রাঙিয়ে ইশারায় বলে। অয়ন মানহার দিকে তাকিয়ে বলে, কোনটা নিলে ভালো হবে বোন? যেটা নিলে ভালো হয় সেটাই বল। অয়নের কথা সবাই হেসে ওঠে। মিরাজ বলে, ভাইয়া তুমি ডেয়ার নাও। অয়ন মিরাজের দিকে তাকিয়ে মুখের হাবভাব বোঝার চেষ্টা করে। নিজের ফের বলে, ট্রুথ। শিওর ভাইয়া? হুম। ওকে, তাহলে ভাইয়াকে তোমরা কে প্রশ্ন করবে? তুমি। বল হাত তোলে নীরা হাসছে। হাসার ভাব দেখে অয়ন ঢের বুঝতে পারছে তাকে যা প্রশ্ন করবে তার বউ ভেবেই গলা বুক শুকিয়ে আসে। আমতা করে বলে, তুমি। হ্যাঁ, আচ্ছা, তুমি জীবনে কয়টা প্রেম করছো? ভ্রু নাচিয়ে বলে। মিথ্যা বলা যাবে না কিন্তু। সবাই অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন সবার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, 20-30টা করছি। কি বলে চেঁচিয়ে ওঠে নীরা। তুমি আমাকে ঠকিয়েছো? আমাকে তুমি মিথ্যা বলছো? বুকে দলে কান্না শুরু করে দেয়। নীরার কান্নায় হকচকিয়ে বলে, আরে তুমি কান্না করছো কেন? আমি মজা করে বলছি, তুমি আমার জীবনে প্রথম প্রেম আর শেষ প্রেম। প্লিজ কান্না থামাও। নীরা কান্না থামিয়ে চোখ ছোট ছোট করে বলে, সত্যি? হ্যাঁ। মিরাজ এবার বলে, তোমরা ড্রামা বাদ দেবে? এইভাবে করলে আমরা কখনো খেলবো না। হ্যাঁ। বলে বোতলটা আবার ঘুরিয়ে দেয়। এবার গিয়ে পড়ে আবরারের দিকে। মিরাজ প্রশ্ন করে, দুলাভাই আপনি কি নেবেন, ট্রুথ নাকি ডেয়ার? আবরার সেটা সোজা সাপটা বলে দেয় সে ডেয়ার নিবে। তার নাকি সৎসাহস আছে। মিরাজ আবরারকে বলে, ভাইয়া আপনি আপুর জন্য একটা কবিতা বলেন। কবিতা? আচ্ছা। বলে মানহার চোখে চোখ রেখে বলে, তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাতিয়াছি গীতহার, কত রূপে ধরে পড়েছ গলায় নিয়েছ যে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সবাই করতালি দেয়। আবরারের কবিতার প্রশংসা করে। আবার মুচকি হেসে মানহাকে চোখ মারে। মানহা লজ্জায় চোখ সরিয়ে নেয়। অনেক
হাসি ঠাট্টার মধ্যে দিয়ে খেলা শেষ করে। রাত অনেকটা হওয়াতে ঘুমাতে চলে যায়, যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। সূর্য তার নিয়ম মতো আজ পর্যন্ত আকাশে উদিত হয়েছে। আজ মানহা চলে যাবে। সেখানকার কাউকে ঠিকমতো চিনতো না, জানতো না। তাদের সবার সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। সবার থেকে বিদায় নিয়ে রেগুলার হয় নিজ গন্তব্যে, রওনা হয় তার নিজ গন্তব্যে। গাড়িতে চুপচাপ বসে আছে মানহা। আবরারের গাড়ি ড্রাইভ করছে আর চোখে বউকে দেখছে। মানহা গাড়ি সিটে হেলান দিয়ে বসে আছে। চোখের কার্নিশ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সেটা লক্ষ্য করে আবরার গাড়ি থামায়। হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় চোখ খুলে তাকাতেই আবরারের সাথে চোখাচোখি হয়ে যায়। আবরার আলতো করে চোখের পানি মুছে নেয়, খুব যত্নে, যাতে ব্যথা না লাগে। আবরার বলে, বনবিড়াল প্লিজ তুমি কান্না করো না। তোমার চোখে পানি আমার যে সহ্য হয় না, বুকে খুব ব্যথা করে। আমার খুব কষ্ট হচ্ছে আবরার। বাবা মার জন্য মনটা খুব পুড়ছে, ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, বাড়ির সবার কথা মনে পড়ছে। মানহার মুখে আলতোভাবে হাত বুলিয়ে দেয়। সব ঠিক হয়ে যাবে জান, একটু সময় দাও, আর কষ্ট হবে না পাখি। মাথা নেড়ে হ্যাঁ বলে। আচ্ছা এখন তো বিকাল, চলো দুজন কোথাও গিয়ে ঘুরে আসি। কোনো এক নিরিবিলি জায়গায় গেলে তোমার মনটা নিমিষেই ভালো হয়ে যাবে। না না থাক, এখন বাসায় চলো, আম্মু হয়তো একা আছে। আম্মুর জন্য তোমার টেনশন করতে হবে না। আম্মুর কাছে নিশা আছে, খালামণি আছে। তাহলেও দরকার নেই, অন্য একদিন যাব, তুমি বাসায় চলো। আবরারকে সোনার মানুষ প্রিয়সীর মুখে হাসি ফোটানোর জন্য সে সব কিছু করতে পারে। গাড়ি স্টার্ট দিয়ে নিজের মতো চলতে থাকে। বাসার রাস্তায় না গিয়ে অন্য কোথাও রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে। সেটা দেখে মানহা জিজ্ঞেস করে, তুমি বাড়ির রাস্তায় না গিয়ে কোথায় যাচ্ছ? আবরার নিজের মতো গাড়ি চালাতে ব্যস্ত। মানহার কথায় কোনো রেসপন্স করে না। আবরার কোথায় যাচ্ছ সেটা তো বলো। বনবিড়াল চুপ করে থাকো, যেখানে যাচ্ছে সেখানে গেলে তোমার মন ভালো হবে। মানহা আর একটা কথাও বলবে না। জানে হাজার বললেও আবরার কোনো উত্তর দেবে না। নির্দিষ্ট জায়গায় এসে গাড়ি থামায় আবরার। গাড়ি থেকে ইশারায় নামতে বলে আবরার মানহা চুপচাপ নেমে পড়ে। জায়গাটা সম্পূর্ণ নতুন, আগে কখনো আসেনি। চারপাশে চোখ বোলাতে শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে যায়। মুহূর্তেই চোখ বুজে ফেলে আবরার গাড়ি থেকে নেমে মানহার সামনে দাঁড়িয়ে বলে, চলো। মানহার হাত ধরে নিয়ে যায় নদীর পাড়ে। আশেপাশে খুব কম মানুষই আছে, বেশিরভাগ কাপল এখানে। মানহার হাত ছেড়ে দেয়। মানহা নদীর পাড়ে বসে পড়ে, পা দুটো নদীর পানিতে ভিজিয়ে দেয়। মুক্ত পাখির মতো হাত দুটো মেলে দেয়। আবরার গোপনে প্রিয়সীর কয়েকটা ফটো তুলে নেয়। প্রেয়সী দেখা দেখি আবরারও সেম কাজ করে। ধপ করে নিচে বসে পড়ে। নিজের পাশে আবরারকে বসতে দেখে আবরারের মুখে পানি দেয়। হ্যাঁ, আবরারও কম যায় না, সেও মানহার মুখে পানি দেয়। মানহা কিলকিলিয়ে হেসে ওঠে। হাসির শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে। মানহার হাসির সাথে তাল মিলিয়ে পানির ছনছন শব্দ। দুইজনে দুষ্টুমি করে একে অপরের গায়ে পানি দিচ্ছে। সেখানে থাকা কিছু মানুষ তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। তারা আবরারে কিছু যায় আসে না। আবরার মনে মনে ভাবে, একটু আগে যার চোখে পানি ছিল এখন সে হাসছে, মন খুলে প্রকৃতির সাথে মিশে গেছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। আবরার কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেবে। চারপাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে। সেটা লক্ষ্য করতেই বাড়ির কথা মনে পড়ে। মানহা আবরারকে তাড়া দেয় বাড়িতে যাওয়ার জন্য। নদীর পাড় থেকে উঠে দাঁড়ায় দুইজনে। সেখান থেকে পা বাড়ায় গাড়ির কাছে যাওয়ার জন্য। আবরার নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে আছে মানহার হাত। দুজনে হাত ধরে হেঁটে যাচ্ছে গাড়ির কাছে। পেছন থেকে কেউ মানহা বলে ডাক দেয়। পা থেমে যায় দুজনের। মানহা পেছনে ফিরে অবাক হয়ে বলে, দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে, চারপাশে লালচে আবার ছড়িয়ে পড়েছে। যেটা লক্ষ্য করে বাড়ি ফেরার কথা ভাবে মানহা। বাড়িতে যাওয়ার জন্য দ্রুত নদীর পাড় থেকে উঠে দাঁড়ায় দুজনে। সেখান থেকে পা বাড়ায় গাড়ির কাছে যাওয়ার জন্য। আবরার নিজের হাতের মুঠো শক্ত করে চেপে রেখেছে প্রেয়সীর হাত দুটো। দুজনে হেঁটে হেঁটে গাড়ির দিকে অগ্রসর হচ্ছে। ঠিক সেই মুহূর্তে কেউ একজন মানহার হাত ধরে ডাক দেয়। পা দুটো থেমে যায় মানহার। মানহাকে থেমে যেতে দেখে আবরার নিজেও থেমে থাকে। মানহা পেছনে তাকিয়ে থমকে যায়। পুরো দুনিয়াটা অন্ধকার লাগলো তার কাছে।
এতগুলো বছর এতগুলো দিন পর মানুষটা তাকে দেখে অবাক হয়ে যায়। আবরারের হাতটা শক্ত করে চেপে ধরে। 2 পা পিছিয়ে যায় মানহা। হঠাৎ মানহাকে দুর্বল হতে দেখে অস্থির হয়ে ওঠে আবরার। ব্যস্ত হয়ে পড়ে মানহাকে নিয়ে। মানহা বিস্মিত হয়ে বলল। আপনি? মানহার দৃষ্টি অনুসরণ করে আবরারও তাকায়। দেখে একজন অচেনা লোক তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। বাট লোকটার সাথে মানহার কি সম্পর্ক সেটাই বুঝতে পারছে না। আবরার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে। তুমি চেনো ওনাকে? আবরারের প্রশ্ন তার দিকে তাকায় মানহা। ফের লোকটার দিকে তাকিয়ে নিজের কে সামনে চোখ মুখ শক্ত করে বলে। আপনি এখানে কেন? আমার পিছু পিছু আসলেন কেন? আপনি কেন আমাকে ডাকলেন না? হ্যাঁ, বলতে বলতে জোরে শ্বাস নেয় মানহা। মানহাকে অস্থির হতে দেখে বলে। কুল ডাউন বনবিড়াল, এত হাইপার হয়ে যাচ্ছ কেন? লোকটা কে? তার সাথে তোমার কি সম্পর্ক? তাদের সামনে থাকা লোকটা শুধু অবাক হয়ে দেখছে। মানহাকে নিয়ে কেউ একজন অস্থির উৎকণ্ঠা চোখের কান নিচ দিয়ে জল গড়িয়ে পড়ে। সেটা অতি সন্তর্পণে কেউ দেখার আগে মুছে নেয়। সে মানহাকে বলে। কেমন আছো মানহা? নরম কণ্ঠে বলে। লোকটার মুখে নিজের নাম শুনে গা ঘিন ঘিন করে ওঠে মানহার। মানহা উত্তেজিত হয়ে বলে।